আব্বু, তুমি বিশ্বাস করো, আমি এসব কাজ একদমই করিনি। একটি বারের মতো তুমি আমাকে বিশ্বাস করো, এসব কাজ আমি করিনি। আমাকে দয়া করে আর মারবে না বাবা। তোর মুখ থেকে আমি বাবা ডাকা আর শুনতে চাই না। তোর মতো ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তোর মতো ছেলের জন্য আমি এই সমাজের মধ্যে আর মুখ দেখাতে পারবো না। তুই এমন একটা কাজ করেছিস নিজের খালাতো বোনের সাথে। আম্মু, তুমি বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। আমাকে পাঠানো হচ্ছে। আমি এসব কাজ করতে পারি বলো? আমি তো কুকু আপুকে ভালোবাসি, কিন্তু কুকু আপু আমার সাথে এমন করেছে আমি জানতাম না। আব্বুর মারের চোটে আমার নাক দিয়ে আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এতটা যন্ত্রণার কষ্ট দিয়ে কথা বলছে আম্মু। আর আম্মু আমাকে পা দিয়ে লাথি দিয়ে ফেলে দিয়ে বলে ওঠে, তোর মতো সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি তোকে ছেলে হিসাবে কখনো স্বীকৃতি দেব না। আজ আমি মা বাবার কাছে একটা অসহায় ছেলে হয়ে দাঁড়িয়ে আছি। আমি একটা অপরাধী। এই সমাজের মধ্যে আমি অপরাধী হয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি যে একজন ধর্ষককারীতে পরিণত হয়েছি। তোর মতো ছেলেকে মারতেও আমার ঘৃণা পাচ্ছি। তুই এখনই আমার সামনে থেকে বের হয়ে যা। তুই এখনই আমার বাসা থেকে চলে যা। আমি তোকে দুই চোখে দেখতে চাই না। অশ্রু চোখে আমি তাকিয়ে রইলাম মা বাবার দিকে। তারা আমাকে কুকুরের মতো দূর দূর করে বের করে দিয়েছে। সামনে দাঁড়িয়ে আছে কোকো। আমার সাথে এমন কেন করলে? আমি কি করেছি? সাধারণ একটা শুধু ভুলের কারণে তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিচ্ছ? আমার পরিবারের সামনে, পুরো সমাজের সামনে তুমি আমাকে আজকে একজন অপরাধী বানিয়ে দিলে। তুমি ছুরির আঘাত দিয়ে আমাকে মেরে ফেলতে পারতে, তারপরও এমনটা কেন করেছো? আমি কি অপরাধ করেছি? সামান্য শুধু একটা অপরাধের কারণে আজকে তুমি আমাকে এমন এক পর্যায়ে ফেলে রেখেছো। আমার সাথে তোমার কিছুই হয়নি, তারপরও আজ তুমি আমার সাথে এমনটা করেছো। আপনারা হয়তো এখনো কিছু বুঝতেছেন না, তাহলে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলি। তাহলে আগে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই আম্মুর ডাকাডাকি করে আর আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই দেখি আম্মুর সামনে রাগীভাবে তাকিয়ে আছে। তখনই আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, আরে আম্মু, এত ডাকাডাকি করছো কেন? আমি উঠতেছি তো, মাত্রই তো সকাল হলো, এখনো তো উম, সারা বেলায় পড়ে আছে। একটু ঘুমাতে দাও, এখন অনেক দেরি আছে। অনেক দেরি আছে তাই না? ঘড়ি কয়টা বাজে ভালো করে চোখ দিয়ে দেখ। তোর ভার্সিটিতে যেতে হবে না। লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি হাতের ঘড়িটায় প্রায় 10টা। তখনই রেডি হয়ে তাড়াতাড়ি আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, তুমি আরো একটু আগে ঘুম থেকে আমাকে ডাকতে পারলে না? ঘড়িতেও 10টা বাজে চলেছে। তোকে তো আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি। তুই যদি ঘুম থেকে না উঠিস তাহলে আমি কি করতে পারি? কি আর করবো, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি নাস্তা না করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভার্সিটি যেতে যেতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি ইসমাইল হোসেন, মা বাবার একমাত্র সন্তান। আমার বাবার একটা ব্যবসা আছে, ওটা দিয়ে আমাদের ভালোই চলে যায়। আর আমার একজন মানুষ আছে যাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আমার খালাতো বোন। আমার খালাতো বোন আমার থেকেও সিনিয়র। আপনাদেরকে পরিচয় দিতে দিতে আমি ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। তখনই আমাকে দেখে আমার বন্ধু রাহাত ডাক দিয়ে বলে ওঠে, এত দেরি করলি কেন? আর হ্যাঁ, আজকে তোর খালাতো বোনের সাথে আমার নেহা আসবে নাকি? দেখছিস না আসছে কিনা? আর হ্যাঁ, ইদানিং দেখতেছি যে কোকু প্রচুর পরিমাণ ছেলেদের সাথে মেলামেশা করে। ওকে এতবার বারণ করি, তারপরেও কোনো কথা শোনে না। তোর সিনিয়র আপু তো তাই শোনে না। রাহাত এসব কথা বলে আমাকে রাগানোর চেষ্টা করে। এরপর 2-4টা মার খাওয়ার পর আবার বলে ওঠে, হারামজাদা, তাহলে তুই ওকে বলে দিচ্ছিস না কেন তুই ওকে ভালোবাসিস? নিজের মনের ভেতরে কেন ফেলে রেখেছিস এই কথাটা? আরে বলবো সময় হলে, এখনো সেই সঠিক সময়টা হয়ে ওঠেনি। যখন হবে তখন ঠিকই বলবো। তোর এসব নিয়ে চিন্তা করা লাগবে না। ভাই, তোরটা তো বাদ দিলাম, কিন্তু আমিও তো পছন্দ করি তোর খালাতো বোনের সাথে যে বান্ধবীটা থাকে, কি জানি নাম। ও আচ্ছা, নেহা। তাকে তো আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি, কিন্তু কথাটা ভাই বলতে পারছি না। আমার সাথে নাটক করিস না। প্রেমের গুরু তুই, সবকিছুর মধ্যে এক্সপার্ট তুই। আমাকে বলছিস তুই কিছুই জানিস না। শুধু শুধু আমাকে নিয়ে অপমান করছিস। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ দে। তুই কেন বলছিস না তোর এই কুকুর আপুকে?
ওকে বলে দিলেই তো হয়। এমনিতেও তো আমাদের ভার্সিটিতে সব থেকে সুন্দরী মেয়ে, ওর পেছনে কত ছেলে যে ঘুরে। ইদানিং দেখতেছি রনি ছেলেটা ওর পেছনে অনেক দিন ধরে ঘোরে। ওকে একদিন ধরতে হবে। হরমজাদা আমার জিনিসের উপর নজর দেয়। আমাদের সিনিয়র, তাই ভার্সিটির মধ্যে এখন ওকে কিছু করা যাবে না, যা করার পরে করতে হবে। আমি আর রাহাত দুজনে বসে ভার্সিটির ক্যাম্পাসের মধ্যে গল্প করছিলাম। তখনই আমাদের মাঝে আসে আমার সিনিয়র ক্রাশ খালাতো বোন কোকো। আমার সামনে আসতেই তখন বলে ওঠে, কখন এসেছো? তোমাকে সেই কখন কল করেছি, কিন্তু তুমি ফোনটা ধরনি কেন? প্রচুর পরিমাণে ঘুমিয়েছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। ভালো হয়েছে ধরতে পারোনি। আচ্ছা, তোমাকে ইদানিং দেখতেছি তুমি এত ছেলেদের সাথে মেলামেশা কেন করতেছো? কতবার বলতেছি ছেলেগুলো ভালো না, খারাপ খারাপ ছেলে, ওদের সাথে তুমি মিশবে না, তারপরেও তুমি কেন ওদের সাথেই কথা বলতে চাও? তোমাকে এইসব কথা কে বলেছে? আজাইরা কথা। আমি কারোর সাথে কথা বলি না। জানি না কেন আমি ওর প্রেমে পড়ে যাই বারবার। কোকো যখন হাসে আমি ওর হাসির মধ্যে আমি লুকিয়ে যাই। আমাকে কি মায়া করেছে আল্লাহ জানে। আমার সিনিয়র, তার জন্য ভয় লাগে বলতে। যদি জুনিয়র হতো কত আগেই বলে দিতাম। তখন এই পেছন দিয়ে রাহাত কানে কানে বলে ওঠে, ভাই, এভাবে তাকিয়ে না থেকে ক্লাসের সময় হয়ে গেছে, আমরা এখন ক্লাসে যাই। তুই তো ওকে তোর মনের কথা বলতে পারিস না, তুই একটা ভিতুর ডিম। এত কথা ভেবে এখন ক্লাসে চল। আচ্ছা। ধুর হারামি, আমি আসতেছি দাঁড়া। কথাটা বলে আমি কোকোকে বিদায় জানিয়ে ওখান থেকে যেতে লাগলাম। হারামজাদা, তুই শালা আর তোর ওই সিনিয়র খালাতো বোন দেখলেই ওখানে শুধু কথা বলার জন্য বসে থাকিস। তুই হালা আর মানুষ হবি না, ওকে বলে দিলেই তো হয়। আরে ভাই, বললে তো হবে না, ওরও তো আমার প্রতি ফিলিংস থাকতে হবে। যদি ওর আমার প্রতি কোনো ফিলিংস না থাকে তাহলে বলে লাভ কি বল? হারামজাদা, তাহলে এভাবে কষ্ট পেয়ে লাভ কি? বলে দিলেই তো হয়। সময় হোক তখন বলা যাবে। এখন চল আগে ক্লাসে যাই, ক্লাসটা তো করি, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা তাহলে চল, এখন বেশি নাটক না করে ক্লাসে যাই। আমি আর রাহাত দুজন ক্লাসে চলে যাই। এরপর ক্লাস শেষ করে আমরা দুজন একসাথে বের হই। তখনই সামনে দেখলাম নেহা আপু আর কুকু ক্লাস থেকে বের হচ্ছে। তখন আমি আর রাহাত ওদের কাছে গেলাম। তখন নেহা আপু বলে, কি ব্যাপার, ক্লাস শেষ না হতেই দেখি তুমি তোমার সিনিয়র আপুকে নিতে চলে এসেছো? কি করব বলো, আমি তো তার পার্সোনাল বডিগার্ড। এই জন্য তো এই অবস্থা রে। আমার কেয়ার করে আমার পিচ্ছি জুনিয়র খালাতো ভাইটা। আজ একটা এমন বডিগার্ড নাই বলে রে কুকু। বন্ধু, তোর তো কপালে বডিগার্ডের জবটা হয়েছে, আমাদের কপালে কি তা হবে রে? নাই না, তার চেহারার নাম রাখছে প্যারা। কষ্ট পাইলাম ম্যাডাম, এভাবে বলতে দিলে যদি ছুঁয়ে দিতেন একটু, এই মনে হারিয়ে যেতাম আপনার বিহনে। বাবারে, খুবই এসেছে রে কুকু। এই যে নেহা আপু, আমার বন্ধু প্রেমিক পুরুষ, একবার নিয়ে দেখুন, ঠকবেন না। মনে হচ্ছে বোর্ড পড়ে গিয়েছে, পাস করবে কি তা তো জানি না, চেষ্টা করতে পারে। মনে মনে আমার বন্ধু টলটোকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ রাস্তা একটু ক্লিয়ার। ইশারা যেহেতু দিয়েছে, একটা চান্স নিতে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুই যা, আমি আর ইসমাইল দুজনে একসাথে বাসে যাচ্ছি। কুকুকে নিয়ে আমি বাসায় যাওয়ার জন্য ক্যাম্পাস থেকে বের হই। রাস্তার মাঝপথে দাঁড়ায় একটা রিক্সার জন্য। কিছুক্ষণ পর একটা রিক্সা আসে। তখন আমি আর কুকু দুজন একসাথে রিক্সায় উঠে বসি। আমি আর কুকু দুজন পাশাপাশি রিক্সায় উঠেছি। কুকুর চুলগুলো বাতাসে ওর কপালের সামনে চলে আসছিল। ইচ্ছে করছিল ওর চুলগুলো আমি হাত দিয়ে ওর কানে গুঁজে দিই। ওকে অসম্ভব সুন্দরী লাগছিল, বলে বোঝানোর মতো না। যত দেখি আমি মুগ্ধ হয়ে যাই। শুধু ওর প্রেমে কেন জানি না, ওকে এত ভালো লাগে আমার। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই বলবো। আমার মনে জমে থাকা সব কথা ওকে বলতে চাই যে কতটা ভালোবাসি ওকে আমি। ইসমাইল আমাকে অনেক কেয়ার করে, আমিও সিনিয়র, তারপরেও ও সব সময় আমার কেয়ার করে। আর তার কারণ হয়তো আমি জানি না, হয়তো আমাকে বড় বোন হিসেবেই করে বা অন্য কিছু। কিন্তু ওর কি অন্য কোনো মতলব আছে? তাও তো আমি বুঝতে পারি না। কুকুকে বাসায় দিয়ে এসে আমি আমাদের বাসায় যেতে লাগলাম। আসলে আমার খালাদের এত টাকা পয়সা নেই আমাদের মতো, যেমন আছে আমাদের। তাই সব সময় আমি ওকে বাসা থেকে টাকা নিয়ে দিতাম। কিন্তু ওর এত টাকা কী জন্য লাগতো আমি জানি না। তারপরও আমি ওকে সব সময় বলতাম ওর যত টাকা লাগে আমি দেব, তারপরও যেন কোনো ছেলের সাথে কথা না বলে। কিন্তু আমার কোনো কথা ও শোনে না। সব সময় ও বড়লোক ছেলেদের পেছনে ঘোরাফেরা করে।
বাসায় আসতেই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমাদের ভার্সিটির সবচেয়ে বড় ছেলেটা আকাশ। আমি তো ওকে ফাঁসানোর জন্য এতদিন ধরে পড়ে আছি, কিন্তু দেখি রাঘব বোয়াল এখন আমার জালে নিজেই ধরা দিয়েছে। এসব ভেবে আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর ফোনটা রিসিভ করলাম। তখন উপাস থেকে আকাশ বলে ওঠে, কেমন আছো কুকু? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে নাম্বারটা আমার অচেনা না, নাম্বারটা আমি আগেই জেনেছি। তারপর না চেনার ভান করেই কথাটা বললাম। তখন আমার কথা শুনে আকাশ ওপাশ থেকে বলে ওঠে, কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমি আকাশ, ভার্সিটিতে তোমার একই ক্লাসে পড়ি। কিভাবে চিনবো বলো? আমি তো তোমার নাম্বার আগে কখনো দেখিনি, তাই বললাম। যাই হোক, আজকে হঠাৎ কি মনে করে ফোন দিলে, তাও আবার আমার নাম্বারে? তোমাকে বলার মতো সাহস হয়ে ওঠেনি, কারণ তুমি হচ্ছে ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। কিভাবে আর বলবো, কারণ তোমাকে বলতে যে আমার সাহস হয় না। কি এমন কথা বলতে চাও যে কথা তুমি আমাকে ভার্সিটির মধ্যে বলতে পারো না, ভয় লাগে? আমি একটু শুনি তো। আসলে আমি তোমাকে ভালোবাসি, তাই কথাটা বলতে পারিনি। আর কি বলবো, তোমার খালাতো ভাই সব সময় তোমার পিছনে লেগে থাকে। কথাটা শুনে আমি তো মহা খুশি, কারণ পেয়েছি একটা বলদ। একবার ধরতে পারি তাহলে ওর থেকে কারি কারি টাকা আমি বের করতে পারবো। তোমাকে ভালো লাগে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আবার তোমাকে ভালো লাগে, তাহলে আমরা রিলেশনে যেতে বাধা নেই। বাসায় আসতে শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই আমি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হই। আমি শুয়ে আছি, তখনই আম্মু রুমে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, কি হয়েছে? তোর শরীরটা ভালো লাগছে না নাকি? খাওয়া দাওয়া করে একটু ঘুমাতি, এসে শুয়ে পড়লি। আসলে আমার ভালো লাগছে না, কারণ তোমাকে কিভাবে বলবো, আমার কিছু টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন মানে? কিছুদিন আগেই তো তোর আব্বুর কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলি। এখন ওই টাকা এই 1 সপ্তাহের মধ্যে কিভাবে শেষ হয়ে গেল? আম্মু, এভাবে হিসাব নেবে না তো, ভালো লাগে না। টাকার প্রয়োজন আছে, তাই তো বলছি আমি। আরে বাবা, কি জন্য লাগবে সেটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি। লাগবে কেন? আর কি করবি টাকা দিয়ে? আর কত লাগবে? আমার 5 লক্ষ টাকা লাগবে, কারণ আমি একটা বাইক দেখেছি, বাইকটা নেব। তোর বাইক লাগবে? আব্বুকে বল, তোর আব্বু কিনে দেবে। সমস্যা কি? টাকা দিয়ে কি হবে? তোর আব্বুকে বললেই তো হয়। আসলে টাকাটা দিয়ে আমি যে কোকোকে একটা আইফোন গিফট করব, সেটা তো আর বলতে পারবো না। চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? বাইকের কথা তোর আব্বু কি আসলে আমি বলবো? অফিস থেকে আসুক, তারপর তোকে শোরুমে গিয়ে কিনে দেবে। সমস্যা নেই, তুই আমাদের একমাত্র সন্তান। তোর যা লাগবে তাই তো কিনে দেবে। সমস্যা কি? আমার টাকা লাগবে, আমি টাকা দিয়ে নিজে কিনবো, আমাকে কেউ কিনে দেওয়া লাগবে না। কথাটা বলে রাগ করে আমি রুম থেকে বের হয়ে যাই। বারান্দায় এসে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম আব্বু ভিতরে প্রবেশ করতে। তখন আব্বু আর আম্মু কথা বলছে। কি হলো? আমার ছেলেকে দেখলাম মুখ বার করে বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছু হয়েছে নাকি? তুমি কি আবার কিছু বলেছো ওকে? আমি কিছু বলিনি। তোমার ছেলে বায়না করছে তাকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য। এত টাকা দিয়ে ও কি করবি? একসাথে এত টাকা দিয়ে ওর কাজ কি, সেটা জিজ্ঞেস করনি তুমি? ও নাকি বাইক কিনবে। আমি বললাম তোমাকে শোরুম থেকে নিয়ে যাওয়ার জন্য। তোমার ছেলের কয়েকদিন পর পর এমন বাহানা কেন হয় জানি না। আমি এখনো পর্যন্ত দেখলাম না তোমার ছেলে টাকা নিজে খরচ করেছে। কি করে টাকা দিয়ে তাও জানি না। কার পিছনে টাকাগুলো খরচ করছে তাও আমি বুঝতেছি না। কারি কারি আমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। ম্যানেজার বলে ও নাকি সবসময় টাকা নিয়ে যায়, কিন্তু কি করে কিছুই তো বলে না। এই জিনিসটা তো আমি বোঝাতে পারবো না যে টাকাগুলো আমি কোকো আপুর পেছনে খরচ করি, কারণ ওকে যে ছোটবেলা থেকে ভালোবাসি। কিরে, বসে আছিস কেন? খেতে আয়। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। বুঝলাম রাগ করেছিস, তোর আম্মু তো তোকে কিছুই বলেনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম যে আমি তোকে টাকা দিব, এখন তো খেতে আয়। আব্বুর কথা শুনে আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর আব্বুর সাথে
একসাথে টেবিলে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আব্বুর কাছ থেকে আমি একটা চেক নিলাম আর ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিলাম। সোজা গিয়ে আমি কুকুর জন্য অনেক শপিং করলাম। এরপর ওর জন্য একটা ফোন কিনলাম। ভাবলাম ওকে আমি এটা দিয়ে প্রপোজ করব, কারণ আমিও আর চাই না ওকে এভাবে একটা সম্পর্কের মধ্যে ডাকতে। ওকে আমি একটা আবদ্ধ সম্পর্কের মধ্যে জড়িয়ে রাখতে চাই, যেন ও আমার ভালোবাসা বুঝতে পারে। আকাশকে পটিয়ে ফেলেছি, তাহলে ওর থেকে অনেক কিছুই আদার করতে পারবে। ওর বাবা এই শহরের এমপি, ওদের অনেক টাকা। আমার তো টাকারই প্রয়োজন। এই পৃথিবী যে বেঁচে থাকতে হলে শুধু টাকাই লাগে। বাসায় এসে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত বলে ওঠে, তোকে একটা কথা বলতাম, বিশ্বাস করবি কিনা জানি না, তারপরেও তোকে আমি ছবিটা দিচ্ছি আর ভিডিওটাও পাঠাচ্ছি। আমাকে রাহাত একটা ভিডিও পাঠায়। এটার মধ্যে দেখছি একটা ছেলে আত্মহত্যা করলো। তখন আমি কারণটা জিজ্ঞেস করলাম, তখন রাহাত বলে ওঠে, আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি যে তোর খালাতো বোন ছেলেদের সাথে মজা করে, এরপর ওদেরকে প্রেমের ছলনা দেখিয়ে ওদেরকে ধোকা দেয়। এই ছেলেটা তোর খালাতো বোনের অনেক ভালোবাসতো, কিন্তু এখন দেখ শেষ পরিণতি ওর কি হলো। এসব দেখে তো আমার মাথা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। আগামীকালকে ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে, না হলে ও আর ঠিক হবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভার্সিটির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। তখন দেখলাম আমার খালাতো বোন কোকো ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি সোজা গিয়ে ওকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলাম। আমি আমার সিনিয়র খালাতো বোনকে একটা থাপ্পড় মারলাম। আশেপাশে যত সিনিয়র জুনিয়র যত ছেলে মেয়ে আছে সবাই আমাদেরকে ঘিরে ফেললো। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে রইল। তখন আমাকে কুকু বলে ওঠে, তুমি পুরো ভার্সিটির সামনে আমার গায়ে এভাবে হাত তুললে কেন? আমি কি করেছি যার জন্য তুমি আমার গালে হাত তুলেছ? আমি তোমার সিনিয়র, তারপরেও কোন কারণে? কোনো কারণ ছাড়াই তুমি আমার গায়ে হাত তুললে? তুমি যে কাজ করেছো তার কোনো কারণের প্রয়োজন হয় না। এটা বলে ওকে আমি ভিডিওটা দেখালাম। এটা দেখার পর ও কান্না করতে লাগলো। এখন ওর কাছে অপরাধ মনে হচ্ছে। ও মাথা নিচু করে রইল। লজ্জায় হাসপাতালে সবাই ওর দিকে হাসাহাসি করতে লাগলো। এখন ওর কাছে অপরাধ মনে হচ্ছে। ও মাথা নিচু করে রইল লজ্জায়, আর সবাই ওর দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। আমারও ওর প্রতি এখন ঘৃণা পাচ্ছে, প্রচুর পরিমাণ রাগ হচ্ছে। তখন আমি ওকে বলতে লাগলাম, তোমার জন্য একটা ছেলের জীবন চলে গিয়েছে, তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলে? বিশেষ করে ইসমাইল, আমি ওকে শুধু বলেছি আমরা দুজন বন্ধু, এছাড়া কিছুই না। কিন্তু ও যে আমাকে ভালোবেসে ফেলবে আমি জানি না। সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। আমার যেন এখন মনে হচ্ছে আমি মাটি ভেঙে নিজের ভিতরে ঢুকে যাই। লজ্জা লাগছে খুব। আমাকে এতটা অপমান করলো আমার নিজেরই খালাতো ভাই, যে কিনা আমার জুনিয়র। সে আজকে আমাকে এমনটা করলো যে যাকে আমি আসলে এত ভালোবাসি আমাকে এমনভাবে অপমান করলো, এটা তার থেকে আমি আশা করিনি। তার প্রতি এখন আমার রাগ জমেছে, শুধু প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। চুপ করে মাথা নিচু করে আমি দাঁড়িয়ে রইলাম। আমি কুকুকে আরো কিছু কথা শুনে ওখান থেকে সোজা চলে আসলাম। আমাকে রাহাত ধরে ওখান থেকে নিয়ে আসে। তখন রাহাত আমাকে বলে ওঠে, আচ্ছা এসব করে কি হবে? তুই ওকে বাসায় গিয়ে বুঝাতেও পারতে, এভাবে বলার কি আছে? ওর এখন তোর প্রতি কেমন লাগবে? আমি তাকে দেখলাম আশেপাশে অনেকে আমি তাকিয়ে দেখলাম আশেপাশের অনেকেই ওর দিকে তাকিয়ে আছে। আসলে কাজটা আমি ঠিক করলাম না, হয়তোবা রাগের ছলে ওকে অনেক কিছু বলে দিয়েছে, কিন্তু ওর একটা মান সম্মান আছে। এসব ভেবে আমি আর কিছু বলতে পারলাম না। আর রাহাতকে বললাম ভালো লাগছে না। কথাটা বলে আমি বাসায় চলে আসলাম। ভেবেছিলাম ওকে আমি প্রপোজ করব, ওর জন্য কত কিছু কিনেছি, কিন্তু শেষমেশ কি হলো। যাই হোক, পরে আমি ওকে বোঝাবো। নেহার নাম্বারটা আমাকে ম্যানেজ করতে হবে, তাই স্টোর রুম থেকে চাচাকে 500 টাকা দিয়ে নাম্বারটা কোনো রকমে ম্যানেজ করে নিলাম। নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। যাই হোক, আগামীকাল থেকে মিশন শুরু করতে হবে, কারণ সুন্দরী মেয়েরা কখনো কখনো সিঙ্গেল থাকে না। ওদেরকে মিঙ্গেল করার মতো আমার মতো হাজারো রাহাত বসে থাকে। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। অনেকদিন হলো কোকো ভার্সিটিতে আসে না, সবাই সবকিছু ভুলে যায়। কোকো আমার ফোন SMS কিছুই ধরছে না বা কিছুই বলছে না। মনে হয় এখনো আমার উপর রাগ করে আছে। তাই ভাবলাম খালার বাসায় যাব। এটা ভেবে আমি খালার বাসায় যেতে লাগলাম। আমি যেভাবেই হোক এর প্রতিশোধটা আমি নিবই। ওর কত বড় সাহস, ও আমাকে পুরো ভার্সিটির সামনে অপমান করে। এটার প্রতিশোধ আমি নিবই, শুধু সুযোগের অপেক্ষায়। তখনই হাতের ফোনটা বেজে ওঠে।
ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আকাশ কল করেছে। বেবি, তোমার কাজ প্রায় 1 মাস হয়ে গেল। মন খারাপ? তুমি এখনো কি ভালো হতে পারলে না? স্বাভাবিকভাবে এখনো হতে পারলে না? ভার্সিটি সবাই তো ভুলে গিয়েছো ওইসব কথা। আরে না, এমনিতেই মন খারাপ না। আমার শরীরটা আসলে ভালো ছিল না, তাই আমি ভার্সিটিতে আসতে পারিনি। সমস্যা নেই, আমি ভার্সিটিতে আসলে তোমার সাথে দেখা করব। এক কাজ করো, তুমি আমাকে 10,000 টাকা পাঠাও। আমি একটু শপিংয়ে যেতে হবে তো, কারণ আগামীকালকে তো আবার তোমার সাথে দেখা করতে হবে। আচ্ছা, তুমি আমার পছন্দ অনুযায়ী জামা নিও। আমি কিন্তু ছোট জামা অনেক পছন্দ করি, তাই তোমাকে টাকা পাঠাচ্ছি, তুমি নিয়ে নিও। আমি কুকুর বাসায় মানে আমার খালার বাসায় আসলাম। আসতে খালা আমাকে দেখে নাস্তা দিতে লাগলো। তখন আমি খালার উদ্দেশ্যে বলি, কুকু কোথায়? তখন খালা আমাকে উপরের রুমটা দেখিয়ে দেয়। তাই আমি উপরে গেলাম। উপরে গিয়ে দেখি ও শুয়ে আছে। কুকুকে ঘুমন্ত অবস্থায় একদম পরীর মতো লাগছিল বলে বোঝানোর মতো না। আমি যেন আবারও নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম। আমি একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। তখনই ঘুম থেকে উঠে আমার উদ্দেশ্যে কুকু বলে ওঠে, তুই আবার বাসায় কখন এসেছিস? এই তো মাত্র আসলাম। তুমি ঘুমিয়ে আছো তাই ডিস্টার্ব করলাম না। তুমি আমার ফোন ধরছো না, তাই তো নিজেই চলে আসলাম। কি মুখ নিয়ে ধরবে বল? কারণ আমি তো একটা খারাপ মেয়ে। আমি ভুল করেছি, আমার শাস্তি পাওয়া প্রয়োজন। এইভাবে বলবে না প্লিজ। আমি জানি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আই এম সরি। এসব কি বলছিস তুই? তুই যদি আমাকে সঠিক পথটা না দেখিয়ে দিতি, তাহলে তো আমি কখনো বুঝতেই পারতাম না। তুই আমাকে বুঝিয়ে দিয়েছিস ভালো খারাপ আসলে আমার আমার আসলে এসব করাটা উচিতই হয়নি। আমি তোর কাছ থেকে শিক্ষা পেয়েছি। তাহলে আমি কি করে তোর উপরে রাগ করে মন খারাপ করে বসে থাকবো বল? তুমি এখনই রেডি হয়ে নিচে আসো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার হাতে গিফট বক্স সব কিছুই আছে। আমি এগুলো ওর হাতে দিলাম। তখন বক্সগুলো খুলে দেখে ভেতরে একটা আইফোন আর অনেকগুলো শপিং। তখন আমাকে জড়িয়ে ধরে বলে, এগুলো সবগুলোই আমার জন্য? এগুলো সব তোমার জন্য আমি নিয়েছি, স্পেশালি তোমার জন্য। আজকে একটা কথা বলতে চাই। তাহলে তুই নিচে দাঁড়া, আমি 5 মিনিটে রেডি হয়ে আসতেছি। এরপরে আমরা দুজনে বাইরে যাবো ঘুরতে। যাই হোক, আমি অনেক খুশি। তাহলে সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে স্বাভাবিকভাবে চলবে। আমি নিচে বসে আছি। প্রায় আধা ঘন্টা পর নিচে নামতে লাগলো কোকো। মেয়েদের একটাই স্বভাব, যদি 10 মিনিট বলে তাহলে 10 ঘন্টায়ও তাদের সাজগোজ শেষ হয় না। আমি তো কুকুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার যেন চোখ পড়ছেই না ওর থেকে। কারণ আজকে যে কুকু শাড়ি পরে নিচে নামছে, শাড়িতে ওকে পরীর মতো লাগছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ও বলে ওঠে, কিরে, এভাবে তাকিয়ে রইলি কেন? শাড়িটা ভালো হয়নি বুঝি? তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে, আর তোমার ফর্সা মুখে হালকা মেকআপে তোমাকে আরো জোস লাগছে। আমার কথা শুনে মুচকে একটা হাসি দেয় কোকো। এরপর আমরা সোজা দুজন একটা পার্কে যেতে লাগলাম। আমি আর কোকো দুজন পাশাপাশি বসে আছি। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার জমে থাকা একটা পুরনো কথা, যা 1000 বছরের স্মৃতির মতো। এমন কি কথা, যে কথাটা তুমি আমাকে বলতে চাও এবং তোমার 1000 বছরের পুরনো? আমি হাঁটু গেড়ে কোকোর উদ্দেশ্যে বলে উঠি, তুমি তো জানো আমরা আত্মীয়, খালাতো ভাই বোন। সমাজ যেভাবে দেখে তেমনই একটা সম্পর্ক আমাদের মধ্যে। কিন্তু কোকো, আমি কখনো তোমাকে সে চোখে দেখিনি। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই ছোটবেলা থেকে তোমাকে খালাতো বোন বলে চিনিনি। তুমি ছিলে আমার কাছে একেবারে অন্যরকম আলাদা, অন্যরকম এক অনুভূতি, যেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন জানি সেটা ছিল ভালোবাসা। তুমি হয়তোবা খেয়াল করোনি, কিন্তু আমি সব সময় তোমার আশেপাশে থাকি। তুমি কষ্ট থাকলে আমি অস্থির হয়ে যাই। তোমার মুখে একটু বিরক্তি দেখলে সারাদিন মেজাজ খারাপ থাকে আমার। আবার তোমার হাসি দেখলে মনে হয় পৃথিবীর সব কষ্ট দূর হয়ে গেল। এমনটা কি কেউ শুধু আত্মীয়র জন্য ভাবে? তুমি যখন ভার্সিটিতে ভর্তি হলে আমি মনে মনে ভাবলাম এইবার তোমার পাশে থাকার সময় এসেছে। তোমার সাপোর্টে, তোমার বন্ধু হয়ে, তোমার ছায়া হয়ে থাকতে চাই। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় কোকো। যখন দেখি তুমি কারোর সাথে কথা বলো, হেসে কথা বলো, তখন মনে হয় ওই ছেলেটা যেন আমার জায়গায় কথা বলছে। জানো কোকো, এই ঈর্ষাটা শুধু ভালোবাসা থেকেই আসে। আমি কখনো চাইনি এটা হোক, কিন্তু অনুভূতি কি আর চাপা দেওয়া যায়?
তুমি যখন কোনো সমস্যায় পড়ো আমি দৌড়ে বাবার কাছে যাই, তার কাছে বসে তোমার জন্য দরকারি জিনিস নিয়ে আসি। আমি সেগুলো কখনো ভালোবাসা বলে দিইনি, শুধু চুপচাপ দিয়ে দিয়েছি, যেন তুমি বোঝে না ফেলো, আবার যেন বোঝেও যাও। আমি যখন তোমার চোখে তাকাই শুধু ভাবি তুমি কি আমার মতোই অনুভব করো, নাকি আমার সবটাই একতরফা। তুমি কি কখনো ভেবেছো যে ইসমাইল যে তোমার সব খেয়াল রাখে, সব সময় পাশে থাকে, সে আসলে কেমন অনুভব করে? আমি জানি অনেক সময় তুমি ভাবো আমি একটু বেশি রেগে যাই, হয়তো ভাবো ইসমাইল এমন কেন, কিন্তু কোকো আমার সেই রাগের পেছনে থাকে ভয়, তোমাকে হারানোর ভয়। তুমি কারোর সঙ্গে বেশি সময় কাটালে, হঠাৎ ফোন না ধরলে, উত্তর না দিলে আমার বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা হয়। এটা শুধু ভালোবাসার ব্যথা, আর কিছু না। তুমি যখন ক্লাসে যাও আমি জানি কোন সময় তোমার ক্লাস শেষ হয়, তুমি ক্যাম্পাসে কোথায় বসতে পছন্দ করো, কাকে বন্ধু ভাবো সব জানি, কিন্তু কখনো তোমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করিনি, কারণ আমি চাই তুমি নিজের মতো থাকো, হাসি মুখে থাকো। কিন্তু মনে মনে তোমার প্রতিটি পায়ের ছাপ অনুসরণ করি। জানো কোকো কেন? কারণ আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার জন্মদিনে তুমি একটা ছোট্ট গিফট পেয়েছিলে, মনে আছে? সেটা আমি বাবার হাতে দিয়েই পাঠিয়েছিলাম। আমি চাইনি তুমি জানো সেটা আমার দেওয়া, আমি শুধু চাইছিলাম তুমি খুশি হও, কারণ আমি সব সময় চাই তুমি হাসো, তুমি সুখে থাকো, ইভেন যদি সেটা আমার পাশে না হয়। তোমাকে বলা হয়নি, একদিন তোমাকে হোস্টেল থেকে ক্যাম্পাসে নিয়ে আসার সময় তুমি খুব ক্লান্ত ছিলে, তোমার চোখে ঘুম ছিল। আমি রিকশায় বসে শুধু তোমার মুখটাই দেখছিলাম, তোমার চুল উড়ছিল বাতাসে, তোমার ঠোঁটের কোণে ছিল এক টুকরো নীরবতা। সেদিন মনে হয়েছিল এই মুহূর্তটা যদি থেমে যেত, আমি সারা জীবন তোমার পাশে এভাবে চুপচাপ বসে থাকতাম। তুমি হয়তো জানো না, আমার কিছু স্বপ্ন আছে তোমাকে নিয়ে, ছোট্ট একটা সংসার, যেখানে তুমি সকালবেলা চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকবে, আর আমি পেছন থেকে আস্তে করে ডাকবো ফুকু। তোমার হাসিতে সেই বাড়িটা আলোয় ভরে যাবে। কোকো, আমি কখনো চাইনি তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দিতে। তুমি যদি মনে করো আমি শুধু তোমার একজন খালাতো ভাই, তাহলে আমি তোমার সেই আত্মীয় হয়ে থাকবো সারা জীবন। তোমার সুখের জন্য যদি আমাকে দূরে থাকতে হয় তাও থাকবো, কিন্তু আজও শুধু একবার সাহস করে বললাম আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এই ভালোবাসা কোনো কিশোর বয়সের আবেগ নয়, কোনো সিনেমার সংলাপ নয়, এটা একেবারে সত্যিকারের হৃদয়ের ভাষা। তোমার প্রতিটি ছোট ছোট অভ্যাস, তোমার রাগ, তোমার হাসি, তোমার নীরবতা, সব কিছুই আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তুমি যদি আজ কিছু না বলো তবুও আমি অপেক্ষা করব। হয়তো একদিন হঠাৎ করেই তুমি বলবে ইসমাইল আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই দিনের অপেক্ষায় আছি কোকো, সারা জীবন থাকবো। স্মাইল, আমিও তোমাকে ভালোবাসি। আমি জানি তোমার এমন কেয়ারিং, তোমার এমন ভালোবাসার কারণ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে বুঝতে দিইনি, কারণ আমি তো তোমার সিনিয়র। যদি আমি তোমাকে বলি, তুমি যদি না করে দাও, তাই সেই ভয়েই বলিনি। আমাকে স্মাইল জড়িয়ে ধরে। আমি একটিবার শুধু সুযোগ চাই, তখন দেখবে আমার মনে সেই আগুন। যখন আমি তোমাকে সেই আগুনে জ্বালিয়ে দেব, তখন তুমি দেখবে এই কুকু কি জিনিস। কুকুর সাথে সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। বাসায় আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, কারণটা কি এত খুশির? কারণটা তো একটু জানতে হবে আমাকে। আরে আম্মু, নতুন বাইক নেব, তার খুশিতে একটু আছি আর কি। তুমি আবার কি ভাবতেছো? আমার তো মনে হয় অন্য কিছু, যাই হোক দেখা যাক, তুই আবার অন্য ঘটনা না ঘটিয়ে ফেলিস। তুমি না আম্মু মজা করতে পারো। কথাটা বলে আমি একটা মুচকি হাসি দিয়ে উপরে চলে যাই। তখনই আমার উদ্দেশ্যে পেছন থেকে আপ্পু ডাক দিয়ে বলে ওঠে, বাবা ইসমাইল, আমার অফিসে যারা পার্টনার আছে ওরা বলেছিল তোর সাথে একটু দেখা করবি, তুই ওদের সাথে একটু দেখা করিস, আর পাশাপাশি অফিসটা একটু দেখে আসিস। কারণ যদি সবার সাথে দেখাশোনা না করিস তাহলে মানুষ তোকে কিভাবে চিনবি? কারণ আমার পরেই তো সব কিছু দায়িত্ব তোকে সামলাতে হবে। আমাদের এত বড় ব্যবসা পুরো শহরে ছড়িয়ে আছে। আমাদের ব্যবসাটা, কারণ আমার একটা নামে সবাই আমাকে চিনে, কিন্তু তোকে এখনো পর্যন্ত কেউ দেখেনি।
তাই তুই একটু সবার সাথে এসে দেখা করিস। আরে আব্বু, আমাকে কিছুদিন সময় দাও। আমি কিছুদিন পরেই তোমাকে একবারে বিশ্রাম করতে পারবো, কারণ আমি তোমার ব্যবসার সব কিছু দায়িত্ব নেব। তুমি চিন্তা করো না। তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি তো তোকে সেই কবে থেকে বলতেছি আমার ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য। পড়াশোনা আর করা লাগবে না। এত পড়াশোনা করে কি হবে? তুই তো আর চাকরি করবি না, আমার নিজেরই ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবি। তোর কাছে হাজারো শিক্ষিত মানুষের সেই পড়াশোনা করবে। আমার কাছে এসে সবাই পড়াশোনা করবে মানে বুঝলাম না। আরে পড়াশোনা করবি মানে বুঝতে পারিস নি? মানে সবাই ফাইল নিয়ে আসবে আর বলবে বস এটা আমাকে বুঝিয়ে দেন। আমি তো বুঝতে পারছি না। কথাটা বলে আব্বু একটা হাসি দেয়। আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর আব্বু আম্মুকে বলে উপরে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু ডাক দিয়ে বলে ওঠে, ইসমাইল, বাবা খেতে আয়। খাবার সময় হয়ে গিয়েছে আর সবাই খাবার বেড়েছে। তুই খেতে আয়, আমরা তোর জন্য অপেক্ষা করছি। আম্মুর কথা শুনে আমি নিচে আসলাম। নিচে আসতে আম্মু খাবার বেড়ে দেয়। আমি আব্বু আমরা তিনজনে খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেলাম। এরপর রাহাতকে একটা ফোন দিলাম। ফোন দিতে রাহাত ফোনটা ধরে, এরপর রিসিভ করে। ওপাশ থেকে বলে ওঠে, কিরে মামা, তোর তো দেখি খবর নেই। কি অবস্থা তোর? তোকে মনে হচ্ছে এখন কি জানি দেখা যাচ্ছে না, ভার্সিটিতেও কম আসিস। কাহিনী কি মামা? তখন রাহাতকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমাদেরকে ট্রিট দিতে বলবি না কিন্তু, বলে দিলাম। তোকে এটা নিয়ে আবার চিন্তা করা লাগবে না। আমি জানি না তুই কেমন পেটুক মানুষ। আচ্ছা যাই হোক, তাহলে আগামীকালকে ভার্সিটিতে কথা হবে। কিছুক্ষণ পরে দেখলাম আকাশ কল করে ফোনটা রিসিভ করলাম। তখন আকাশ বলে ওঠে, কি অবস্থা তোমার? তুমি আমার পছন্দ অনুযায়ী জামাগুলো নিয়েছো নাকি? মনে মনেই বলতেছি, এটা একটা বলা। আমি ওকে ভালোবাসি ও ভাবছে, কিন্তু আমি ওকে ফাঁসাচ্ছি, ও বুঝতেছেই না। আমি কিন্তু ইসমাইলকে ভালোবেসেছিলাম সত্যিকারেরই, কারণ ওর কেয়ারিংগুলো আমার কাছে বেশ ভালো লাগতো। কিন্তু ও যে আমার সাথে এমন করবে আমি কখনো আশাও করিনি। আমি ভাবতেও পারিনি ও আমার সাথে এমন ব্যবহার করবে। তাই তো ওর প্রতি এখন ভালোবাসা না, আমার হিংসে জন্ম নিয়েছে। ওর প্রতি এখন এখন আমার শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে, তাছাড়া আর কিছুই না। কি হলো, চুপ করে রইলে যে? কোনো কথা বলছো না? আগামীকালকে তুমি কি আসবে নাকি? হ্যাঁ, আগামীকালকে আমি আসবো, আর সব কিছু ভুলে গিয়েছি। তুমি চিন্তা করো না, আমি আগামীকালকে আসবো আর তোমার সাথে ঘুরতে যাব। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। আমি ঘুমিয়ে পড়ি, কারণ আগামীকাল ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব। তখন পেছন থেকে আম্মু ডাক দিয়ে বলে ওঠে, প্রতিদিন না যাওয়ার সময় দুধ খেতে হয়। এটা সব সময় তোকে বলে দিতে হয় নাকি? আম্মু তুমি কি আমাকে এখনো বাচ্চা মনে করো নাকি? নিজে সব সময় এভাবে আমাকে শুধু খাওয়াতে থাকো। সন্তান সবসময় মা বাবার কাছে বাচ্চা থেকে যায়, বুঝতে পেরেছিস? যা, এখন রাস্তা পার হতে কিন্তু দেখে শুনে ভার্সিটিতে যাবি, বুঝতে পেরেছিস? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর আমি ভার্সিটির উদ্দেশ্যে যেতে লাগলাম। ক্যাম্পাসে এসে বসে রইলাম, এখনো দেখছি আমার হারামি বন্ধু আসছে না। তখনই দেখলাম যে নেহা তার বান্ধবীর সাথে যাচ্ছে। তখন নেহার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে আপু, আপনাকে একটা কথা বলার ছিল। বোবার মুখে দেখি এখন কথা ফোটে রে, কি বলিস? কথাটা বলতে ওর বান্ধবীরা হাসাহাসি শুরু করে। সব সময় নেহা আমাকে নিয়ে মস্কারি করে, তাই একটু রাগ হলো। তাই ওর সাথে কথা না বলে সেদিনের মতো আবার হাঁটা ধরলাম। তখন পিছন থেকে নেহা ডাক দিয়ে বলে, আরে আমি তো একটু মজা করলাম, প্রতিদিন এভাবে রাগ করলে হয় নাকি? আমার কি ইচ্ছে করে না একটু মজা করতে? এই যে পিচ্ছি, একটু মজাই তো করলাম, শুনে দাঁড়াও না একটু। কোনো কথা না বলে সোজা আমি ভিতরে একটা গাছের পাশে ক্যাম্পাসে এক পাশে এসে বসে রইলাম। তখন দেখলাম নেহা আর আসছে না, কারণ এখানে সবাই জুনিয়র। যদি সিনিয়র একটা মেয়ে এসে ছেলের সাথে কথা বলে তাহলে বিষয়টা কেমন লাগে? সবাই ভাবে যে জুনিয়র ছেলেটার প্রেম সিনিয়র মেয়েটা পড়ে আছে, তাই মনে হয় এভাবে ঘুরঘুর করছে। নেহা আর কিছু না বলে রাগী লোক নিয়ে ওখান থেকে চলে যায়। আমি বসে রইলাম। আমি ভার্সিটির সামনে এসে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখি রাহাত বসে আছে। আমি ওর কাছে গিয়ে দেখলাম যে মন খারাপ করে বসে রইল। তাই ওর কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে তোর আবার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে রইলি কেন? আরে ভাই, কিভাবে বলবো? তোকে তো সবকিছু বলেছি, সবকিছু জেনেও আবার কেন বলছিস যে কেন বসে রইলাম? আরে ভাই,
তাহলে তুই নেহাকে ইমপ্রেস করার চেষ্টা কেন করছিস না? তাহলে তো হয়, দেখবি ও তোর প্রেমে পড়ে যাবে। আচ্ছা, আমার বিষয় তো হলো। আমি এখন তোকে জিজ্ঞেস করতে যাব যে তোর খালাতো বোন কি ওসব থেকে এখন একেবারে পরিবর্তন করে ফেলেছে? আরে আসলে ওইরকম কোনো সমস্যা ছিল না, শুধু ওই ছেলেটির সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু ছেলেটা যে এমন কিছু করবে ও জানতো না। আমি শুধু শুধু ওকে এভাবে অপমান করেছি, তারপরও ও সব কিছু ভুলে গিয়ে আমাকে মেনে নেয়। ঠিক আছে, তোর কাছে যা ভালো লাগে তুই তাই কর। আমি তো তোর পাশেই আছি। আচ্ছা যাই হোক, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, চল ক্লাসে যাই। ওদের তো ক্লাসে কবে শুরু হয়ে গেছে। ইসমাইল কথাটা বলতে আমি আর রাহাত আমরা দুজনেই ক্লাসের ভিতরে প্রবেশ করি। সবগুলো ক্লাস শেষ করে তখন আমি আর রাহাত দুজন একসাথে বের হই। কিছুক্ষণ পর দেখলাম যে কুকু তার ক্লাস শেষ করে বের হলো। আমি ওর কাছে গেলাম। এরপর হাত ধরে আমরা একটা রিকশায় উঠলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন আমি তাকে বলে উঠি, আর কিছুদিন পর আব্বু আম্মুর ওয়েডিং অ্যানিভার্সারি। কি বলো? তাহলে তো ভালোই, ওনাদেরকে আমরা উইশ করব। আমি তেমন প্ল্যান করে রেখেছি, কিছুদিন পর তাহলে তুমি আমাদের বাসায় চলে এসো। আমরা দুজন এভাবে কথা বলছিলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম বাতাসে কুকুর চুলগুলো কপালে চলে আসছিল। আমি আলতো করে ওর চুলগুলো কানে গুঁজে দিলাম। যাওয়ার পথে হঠাৎ করে বাহানা করলো কুকু। ওই যে ইসমাইল, দেখো ওইদিকে ফুচকা। আমি ফুচকা খাবো, আমাকে ওখানে নিয়ে যাবে? আমি খাবো। বাচ্চাদের মতো বাহানা করতে লাগলো। যদি এমন সিনিয়র একটা মেয়ে বাচ্চাদের মতো বাহানা করতে থাকে তাহলে কার না ভালো লাগে। আমি ফুচকাওয়ালার কাছে গিয়ে বললাম ফুচকা দেওয়ার জন্য। দেখলাম একে একে ও ফুচকা খেতে লাগলো। হঠাৎ করে ও আমাকে একটা ফুচকা মুখে ভরে দিল। ফুচকাগুলো অনেক মজা, একটা খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। ফুচকাটা মুখে নিতে আমি যেন পাগলের মতো হয়ে যেতে লাগলাম ঝালে। তখন কুকু দোকানদারের কাছ থেকে পানির বোতল চাইলো, কিন্তু পানির বোতল নেই। তুমি ঝালে তো খেতে পারো না জানতাম না, সামনে পানি আছে দেখি। সামনেও পানি নেই। হঠাৎ করে কুকু যা করে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কুকু নিজে প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এখন কি তোমার ঝাল কমেছে? কথাটা বলে মিটমিট করে হাসে। আমার তো ঝাল উঠে গিয়েছে, আর সাথে আমি যেন এক অজানা দেশে হারিয়ে গিয়েছি। এরপর রিক্সা করে দুজনে আবার বাসায় চলে আসলাম। ওকে বাসায় নামিয়ে দেই। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে পড়লাম। ঘুম আসছে না, বারে বারে শুধু নেহার কথা মনে পড়ছে। তাই আমি ওকে একটা কল দিলাম। কলটা দিতে কোনটা রিসিভ করে তখন বলে ওঠে, জি আসসালামু আলাইকুম। এখন তো অপরিচিত, চাইছিলাম আপনার সাথে পরিচিত হতে। আমি তো আবার অপরিচিত মানুষের সাথে পরিচয় হতে পারি না, কারণ আমার ভয় লাগে, ওরা খুবই ডেঞ্জারাস। মনে হয় অনেক মানুষের সাথে চলাফেরা করে বুঝতে পেরেছেন, তাই কথাটা বলছেন। তা না, কিন্তু আপনার সাথে কথা বলে ঠিকই বুঝতে পারছি। মনে হয় আপনি আমাকে জানেন। চেনা চেনা লাগে, তবু অচেনা। আজকের মতো কথা বলি, আমি কলটা কেটে দেই। আগামীকাল আবার এই সময় রাত্রিবেলা ফোনে রিং, 1 বার 2 বার 3 বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনবেন না, তবে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম, কথা বলতে ইচ্ছে করছে। অপরিচিত একজন হলেও আপনার কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। আপনি আপনি কি আমার কোনো পরিচিত? নামটা বলবেন? আমি রাহাত। নামটা শুনে খুব একটা পরিচিত লাগবে না আমি জানি, কিন্তু বিশ্বাস করেন আজ রাতে ঘুম আসছে না, শুধু আপনাকে নিয়েই ভাবছি। আজব তো, আমাকে নিয়ে ভাবছেন, অথচ আমরা তো পরিচিতই না। পরিচয় তো একটা মুহূর্তের ব্যাপার, অনুভবটা যদি সত্যি হয় পরিচয়ের প্রয়োজন পড়ে না। সুন্দর বললেন, কিন্তু আমি অপরিচিতদের সাথে কথা বলতে একটু ভয় পাই। মানুষ আজকাল খুব ভয়ানক হয়, বোঝেন তো। একদম ঠিক বলেছেন, হয়তো অনেক অভিজ্ঞতা থেকেই বলছেন। আমি বোঝার চেষ্টা করছি। আমি কিন্তু কথা বলছি খুব সম্মান রেখে। আপনি চাইলে এখনই রাখি। না না, রাখার দরকার নেই। আসলে আপনার কথার ধরনে একটা প্রশান্তি আছে। এত রাতে কেউ যদি এভাবে সম্মান দিয়ে কথা বলে, মনটা একটু আলাদা অনুভব করে। ধন্যবাদ। আপনি জানেন, আমি মাঝে মাঝে ভাবি এমন কেউ থাকলে ভালো হতো, যার সাথে রাত জেগে চুপচাপ শুধু অনুভব শেয়ার করা যাবে। শুনে ভালো লাগছে। আপনি কি সবসময় এত রোমান্টিক কথা বলেন? না, সব সময় না, শুধু বিশেষ কেউ থাকলে, যেমন এখন, যেমন আপনি। আপনি কি আমাকে নিয়ে আগে কখনো ভেবেছেন? যদি বলি হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন? হয়তো করতাম, যদি অনুভব করতাম কথার পেছনে সৎ কিছু আছে। আমি তখনই আপনাকে প্রথম দেখি,
এক সন্ধ্যায় বইমেলায় লাল সালোয়ার কামিজ পরে আপনি বই দেখছিলেন। আপনার চোখে একটা একাকিত্ব ছিল, কিন্তু মুখে এক ধরনের প্রশান্তি। সেই চোখ এখনো ভুলিনি। আপনি আপনি সে ছেলে? আমি আমি ঠিক বুঝিনি তখন, কিন্তু হ্যাঁ আমি টের পেয়েছিলাম কেউ একজন গভীরভাবে দেখছে। হ্যাঁ, সেই আমি। তখন সাহস হয়নি কিছু বলার। আজ রাতে শুধু মনে পড়ছিল, যদি তখন কথা বলতাম, যদি পরিচয় হতো, হয়তো আজ অন্য কিছু হতে পারতো। সময় অনেক কিছুই বদলায়, কিন্তু কিছু অনুভব থেকেই যায়। আজ আপনি যখন বললেন মনে হলো এই কণ্ঠটা কেমন চেনা, হয়তো তখন থেকেই। আপনি এখনো বই পড়েন? প্রতিদিন। বই আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু আজ মনে হচ্ছে একজন মানুষও বন্ধু হতে পারে যদি সে হৃদয় দিয়ে কথা বলে। আমি কি সেই বন্ধুর জায়গায় একটু আসন চাইতে পারি? যদি হৃদয়ে কোনো মিথ্যা না থাকে তবে আপনি আসনটা পেয়ে গেছেন। এই কথাটার জন্য এত রাত জেগেছিলাম। এখন মনে হচ্ছে ঘুম আসবে, কারণ মনটা এখন শান্ত। আমিও এখন একা অনুভব করছি না নিজেকে। এই আলাপটা যেন রাতের নিস্তব্ধতায় এক টুকরো গান হয়ে বাজছে। জানেন, আমি এখন ভাবছি, যদি এই রাতটা শেষ না হতো, যদি এই কথোপকথন চলতেই থাকতো। রাত শেষ হবে, সূর্য উঠবে, কিন্তু এই অনুভবটা থেকে যাবে। আমরা আবারও কথা বলবো, হয়তো তখন আর অপরিচিত থাকবো না। আমি প্রতিদিনের শেষটায় এই মুহূর্তটাকে মনে রাখবো, আর হয়তো অপেক্ষা করব সেই নতুন আলোর, যেখানে আপনি থাকবেন আর একটু কাছে। আমি অপেক্ষা করব সেই মুহূর্তটার জন্য, যখন অপরিচিত শব্দটা আর ব্যবহার করতে হবে না আমাদের মধ্যে। শুভরাত্রি নেহা। শুভরাত্রি রাহাত। আর হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়ুন, আমি থাকবো আপনার স্বপ্নে। সেই স্বপ্নটা যেন বাস্তব হয় একদিন। কল ডিসকানেক্টেড। রাত 3:12, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। তুমি কি এখনো জেগে আছো? কয়েক সেকেন্ড পরে রিপ্লাই আসে। হ্যাঁ, ঘুম আসছে না, কথাগুলো এখনো মাথায় ঘুরছে। আমারও মনে হচ্ছে তোমার কণ্ঠ যেন এখনো কানে বাজছে, এত শান্ত, এত গভীর। জানো, আমার বুকটা কেমন হালকা হালকা লাগছে। আমি কখনো ভাবিনি একটা রাতের ফোন আলাপ এমন করে মন ছুঁয়ে যাবে। কেমন যেন অচেনা হলেও আত্মার মতো পরিচিত লাগছে তোমাকে। তুমি জানো, ভালো লাগা অনেক সময় ঠিক গন্তব্য খুঁজে পায় না, কিন্তু আজ তোমার মাঝে আমি এক ধরনের চিরচেনা আরামের ছায়া খুঁজে পেয়েছি। তুমি কি খুব একা থাকো? হ্যাঁ, মানুষের ভিড়ে থেকে অনেক সময় মনে হয় আমি কারো নই। আজ মনে হচ্ছে কেউ একজন আছে যে শুনছে, অনুভব করছে। সেটাই বড় কিছু। আমিও অনেকদিন পর কারো কথায় এতটা শান্তি পেলাম। ভাবতেও ভালো লাগছে কেউ এভাবে আমার ভিতরটা বুঝতে পারছে। রাত 3:30, তারা আবারও ফোনে কথা বলতে শুরু করে। তোমার নামের মানে কি জানো? জানি। নেহা মানে ভালোবাসা। তুমি কি মানেটা জানো না? মানে জানতাম না, কিন্তু টুনাইট বুঝতে পারলাম নামটা আসলেই তোমার জন্য তৈরি। তুমি সবসময় এমন করে বলো? না, কেবল তখন যখন মনে হয় কিছু অনুভব মনের গহীনে জমে আছে অনেক দিন, আর এখন বেরিয়ে আসছে ঠিক মানুষের সামনে। আমি ভয় পাই রাহাত, এক সময় হয়তো তুমি এই আগ্রহ হারিয়ে ফেলবে। যদি হারিয়েও ফেলি কিছু, তখন কণ্ঠের সেই মুহূর্তটা যখন তুমি বলেছিলে চেনা চেনা লাগে, সেটা সারা জীবন মনে রাখবো। আর জানো, আমি হারানোর মানুষ না, আমি ধরেই রাখি যাকে একবার মন দিয়ে ফেলি। আমি কাউকে এভাবে এতখানি জায়গা দেইনি কখনো। তুমি আমার প্রথম অপরিচিত যে মনে জায়গা নিচ্ছে ধীরে ধীরে। তুমি ইচ্ছে করলে আমি আর অপরিচিত থাকবো না। তাহলে পরিচিত হও ধীরে ধীরে, সময় নিয়ে। আমি চেয়েছি এমন কাউকে যে আমায় বোঝার চেষ্টা করবে, না শুধু বলবে ভালোবাসি, বরং বুঝবে কেন ভালোবাসা দরকার। আমি শুধু তোমার পাশে থাকতে চাই, এমন একজন হয়ে যাকে তুমি রাত 3টায় নির্ভয়ে কল দিতে পারো আর বলতে পারো ঘুম আসছে না। আজ তুমি সেটাই হয়ে গেছো। জানো, আমার ঘুম আসছে এখন, কিন্তু কলটা কেটে দিতে ইচ্ছে করছে না। আমিও চাই না, কিন্তু আমাদের হয়তো ঘুমানো দরকার। তোমার স্বপ্ন দেখা হবে। তোমার কণ্ঠে, তোমার নামেই শুরু হবে আজকের স্বপ্ন। তাহলে শুভরাত্রি রাহাত, দেখা হবে অন্য এক ভোরে নতুন আলোর মতো। শুভরাত্রি নেহা। তুমি ঠিক আমার মনের মতো, ধীরে ধীরে আসো, কিন্তু থেকে যাও চিরকাল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আজকে আব্বু আম্মুর বিবাহ বার্ষিকী, তাই ওনাদেরকে সারপ্রাইজ দিতে হবে। আমি সকালবেলা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বিকেলবেলা ওনাদেরকে সারপ্রাইজ দেব।
ভার্সিটির ভেতরে আসে দেখলাম যে ক্যাম্পাসের মধ্যে বসে আছে রাহাত। ওর কাছে যেতেই তখন রাহাত বলে ওঠে, ভাই, আমাকে বল না কিভাবে আমি নেহাকে প্রপোজ করব। হারামজাদা, তুই যদি এসব বলিস তাহলে কিভাবে হবে? তখনই দেখলাম নেহা যাচ্ছিল। তখন আমি নেহাকে ডাক দিলাম, আর ডাক দিয়ে বলে উঠি, তোমাকে আমার বন্ধু রাহাত কিছু বলতে চায়। তার মনের ভিতর কি যেন চলছিল তোমার প্রতি, একটু শুনে যাও। কথাটা বলে আমি দিলাম এক দৌড়, এক ধরে সোজা ক্লাসের ভিতর চলে গেলাম। তখন রাহাত, হারামজাদা, আমাকে ফাঁসি দিয়ে সোজা ওখান থেকে চলে যায়। তখন নেহা আমার কাছে আসে আর বলে ওঠে, কি বলবে বলো? আসলে আমি কিন্তু রোজ তোমাকে ফোন করি। তুমি কি ভাবছো অপরিচিত হলে আমি কারোর সাথে এত সম্পর্কের মধ্যে চলে যেতাম? এত ভঙ্গিতে না করে রোম্যান্টিকভাবে প্রপোজ করো। এই কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আর দেরি করলাম না, ওর সামনে হাঁটু গেড়ে বলে উঠি, নেহা, আজ তোমার সামনে দাঁড়িয়ে অনেক সাহস সঞ্চয় করে কথা বলছি। জানি তুমি রাজি হবে না, জানি তুমি হয়তো এই অনুভূতির জবাবে নীরব থাকতেই পছন্দ করবা, তবুও বলতেই হবে। আমি যদি বলেই না যাই তাহলে হয়তো সারা জীবন আফসোস করে যাব। তুমি না বললে অন্তত জানবে কেউ ছিল যে নিঃশব্দে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছে। আমি জানি তুমি আর আমি আলাদা মানুষ। তোমার স্বপ্ন, তোমার ব্যস্ততা, তোমার জীবন দর্শন সব কিছুই হয়তো আমার চেয়ে অনেক পরিণত। তুমি নিজেই এক আলো, নিজের মতো করে চলতে ভালোবাসো, কারো ছায়া হওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তবুও জানো নেহা, তোমার সে আলোয় একদিন আমি পথ খুঁজে পেয়েছিলাম। তোমাকে প্রথমবার যেদিন দেখেছিলাম সেদিন কিছুই বুঝিনি, শুধু একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম। আর আজ এতদিন পর বুঝি সেটাই ছিল ভালোবাসা, এমন এক অনুভব যা না চাইতেও বুকের ভেতর গেঁথে গেছে। তুমি বলো ভালোবাসা তোমার জীবনের অগ্রাধিকার নয়, তুমি বলো এখন সময় নয় এসবে। আমি মানি, 100 ভাগ মানি, কিন্তু ভালোবাসা কি সময় দেখে আসে? হৃদয়ের অনুভব কি কোনো পরিকল্পনার অংশ? তোমার একটুখানি হাসি আমার পুরো দিনের ক্লান্তি দূর করে দেয়। তোমার মুখে যখন শুনি রাহাত তুমি অনেক ভালো বন্ধু, তখন সিমিউলটেনিয়াসলি খুশিও হই, আবার কোথাও যেন ভেঙেও পড়ি। কারণ আমি জানি আমি শুধু বন্ধু হতে চাইনি, তোমাকে নিয়ে কোনো দিন স্বপ্ন দেখিনি। যেখানে তুমি ফুলের মালা হতে আমাকে বলছো হ্যাঁ। আমি জানি তুমি আলাদা, তুমি একা চলার সাহস রাখো, কিন্তু তবুও আমার অনুভবটা তো আমার, যার জন্য কোনো শর্ত নেই, কোনো দাবি নেই। তুমি বারবার বলো রাহাত তুমি ডিজার্ভ বেটার, কিন্তু আমি কাউকেই চাই না, আমি তোমাকে চাই। এমন নয় যে তুমি নিখুঁত, বরং তোমার অসম্পূর্ণতাগুলোই তোমাকে আমার কাছে নিখুঁত করে তোলে। তুমি বলেছিলে আমি তোমার মতো করে অনুভব করতে পারি না, এই কথাটাও আমি মেনে নিয়েছি, কারণ ভালোবাসা কখনোই শর্ত দিয়ে আসে না। আমি চাইনি তুমি আমাকে ভালোবেসে ফেলো, আমি শুধু চেয়েছিলাম তুমি জানো কেউ তোমাকে ভালোবাসে, বিনিময়ের আশা ছাড়াই। তোমার একবারে মেসেজ, তোমার একটুখানি খোঁজ আমার পুরো সপ্তাহে হাসির কারণ হয়ে দাঁড়ায়। জানি না কেন, কিন্তু আমি বদলে গেছি তোমার জন্য। আগে নিজের স্বপ্ন ছিল, এখন তোমার স্বপ্নগুলোকেই নিজের বলতে ইচ্ছে করে। তুমি যদি কখনো অনুভব করো পৃথিবীর সবাই তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে, তবুও একজন রাহাত থাকবে যে নিশ্চুপে পাশে দাঁড়িয়ে থাকবে, কোনো প্রতিদানের আশায় নয়, শুধু তোমার ভালোবাসার মর্যাদা রাখার জন্য। তোমার না আমার হৃদয় ভাঙে, কিন্তু সেই হৃদয় তো তোমাকে ভালোবেসেছে। তুমি না বললেও আমার ভালোবাসার নাম কমে না, আচ্ছা, আমার ভালোবাসার মান কমে না, বরং আরো গভীর হয়, আরো শান্ত হয়। আজ যদি তুমি চোখে চোখ রেখে বলো রাহাত আমি তোমাকে ভালোবাসি না, আর কখনোই সেটা পারবো না, তবু আমি কৃতজ্ঞ থাকবো, কারণ তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি। তুমি যদি দূরে চলে যাও আমি আটকাবো না, তুমি যদি বলো আমাদের ভবিষ্যৎ এক না, আমি মেনে নেব। কিন্তু যদি কোনো দিন ফিরে তাকাও, যদি কখনো অনুভব করো কেউ ছিল যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছিল, তবে জেনে রেখো সেই মানুষটা আমি। আমি তোমাকে কখনো বোঝাতে চাই না যে তুমি ভুল করছো, তুমি তোমার সিদ্ধান্তে স্বাধীন, কিন্তু আমি আমার ভালোবাসার দায়টা রাখতে চাই, কারণ ভালোবাসা কেবল পাওয়ার বিষয় না, সেটি দেওয়ারও সাহস। তুমি যদি কাউকে ভালোবাসো তার হাত ধরো, আমি পাশে দাঁড়িয়ে হাসবো তোমার জন্য, কারণ আমার ভালোবাসা শুধু তাকে পাওয়ার নয়, তোমাকে খুশি দেখার। শেষবার বলি নেহা, আমি তোমাকে ভালোবাসি এখন এবং যতদিন বাঁচবো। তোমার না আমার ভালোবাসার ইতি নয়, এইটা একটা দিক পরিবর্তন, কিন্তু অনুভবের গভীরতা এক বিন্দুও কম নয়। দূর থেকে আমি এসব দেখছিলাম। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরলো।
আসলেই ভালোবাসা দেখতে যেমন সুন্দর তেমন ভালোবাসতেও অনেক সুন্দর। তখন আমার উদ্দেশ্যে আব্বু আম্মু বলে ওঠে, কি রে, এত সুন্দর করে বাড়ি সাজাচ্ছিস কেন? কিছু অনুষ্ঠান আছে নাকি? আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর সারপ্রাইজ দেব। মাঝে মধ্যে তুই কি করিস আল্লাহই জানে। কথাটা বলে আব্বু আর আম্মু ওখান থেকে চলে যায়। বাড়ি ভর্তি মেহমান আসতে লাগলো, আর রান্নাবান্নার ব্যবস্থা তো আমি করেইছি। দেখলাম খালা আর খালুর সাথে কুকু এসেছে। আজকে ও একটা সাদা ড্রেস পরেছে, ওকে কি অপরূপ সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তাহলে কি সব ব্যবস্থা করে ফেলেছি তো? সব ব্যবস্থা করে ফেলেছি, শুধু ওনাদেরকে সারপ্রাইজ দিব। কুকু ওখান থেকে চলে যায়। ইসমাইল, তার থেকে বড় সারপ্রাইজ আমি তোমাকে দেবো, যা তুমি সারা জীবনই মনে রাখবে। সব মেহমান আসতে লাগলো, আমি সব সাজানো শেষ করলাম। তখন আব্বু আর আম্মু হাত ধরে নিয়ে নিয়ে আসলাম। এরপর আমি কেক নিয়ে এসে বলে উঠলাম, আব্বু আম্মু, আজকে তোমাদের শুভ বিবাহ বার্ষিকী। সবাই হাততালি দিতে লাগলো। আব্বু আম্মু অনেক খুশি। তখন তারা কেক কেটে আমাকে খাইয়ে দিল। তুমি পুরো ভার্সিটির সামনে আমার মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছো। আমিও তোমার কিছুই রাখবো না। আজকে পুরো মেহমান সহ সব কিছু সবাই আছে এখানে। এখানে শুধু তোমার মান সম্মান না, তোমার বাবা মার সবারই মান সম্মান চলে যাবে। আমার বাবার টাকা পয়সা নেই, তাই আমি এমনটা করি। আমার তোমার মতো এমন কপাল নেই যে সোনার থালার মধ্যে বসে খেতে পারবো। তোমার বাবা আমাকে ভালো চোখে দেখে না, কারণ তোমার বাবা মনে করে আমি গরিবের মেয়ে। আমার বাবা একজন গরিব, তাই তোমার বাবা আমাকে ফকিরের মেয়ে হিসেবে দেখে, কখনো আমার বাবাকে সম্মান করেনি। আজকে তোমার বাবার সম্মান আমি নিজে এখানেই শেষ করে ফেলবো। যে যার মতো কথা বলতে আর মজা করতে লাগলো, কারণ পার্টিটা অনেক বড় করে দিয়েছি। আব্বুর ম্যানেজারকে বলে টাকা ম্যানেজ করেছিলাম। তখনই দেখলাম কুকু আমাকে ডাক দিল। আমি ওর কাছে গেলাম। তখনও আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার না এখানে ভালো লাগছে না, তোমার সাথে একটু রোমান্টিক গল্প করতে ভালো লাগছে। ওই রুমে যাই, দুজনে একটু গল্প করি। আরে এসব এখন না, আমি আব্বু আম্মুকে বলবো তোমার বিষয়টা। আর আমি আশা করি, বিশ্বাস করি আব্বু আম্মু আমার কথা রাখবে। তো কি হয়েছে, শুধু কথাই তো বলবো। চলো না ওই রুমে যাই, একটু দুজনে কথা বলি। কিন্তু আমার তো এখন অনেক কাজ আছে। এত কাজ ফেলে রেখে আমি কি করে ওখানে তোমার সাথে গল্প করি বলো? কথাটা বলতেই দেখলাম ম্যাডাম রাগ করে বসে আছে। কি আর করার, ম্যাডামের রাগ ভাঙাতে আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করার কিছু নাই, তাহলে চলো আমরা ওখানে বসে কিছুক্ষণ সময় কাটাই। কথাটা বলে ও আমার হাত ধরে একটা রুমে নিয়ে যায়। এরপর ও দরজাটা বন্ধ করে দেয়। আমি বলে উঠি, কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করছো কেন? দরজাটা বন্ধ করার কি আছে? আমরা ওখানে বসে গল্প করলেই তো হয়, সবাই তো যে যার কাজে। না ইসমাইল, আজকে তোমাকে আমি এমন একটা ম্যাজিক দেখাবো যা তুমি দেখার জন্য মোটেও প্রস্তুত থাকবে না। তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি আবার কবে থেকে ম্যাজিশিয়ান হয়ে গিয়েছো? হয়নি, কিন্তু আজকে থেকে হয়ে যাবে। তুমি আমাকে দেখে বলবে আমার রূপটা যেন অচেনা। তাই নাকি? আমি কুকুর কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। এরপর কুকুর যা করতে লাগলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখনই মুখে লেগে থাকা ওর লিপস্টিকগুলো আমার শার্টের মধ্যে মাখতে লাগলো। এরপর আমার মুখে লাগিয়ে দিল। এইসব তুমি কি করছো? এগুলো আমার গায়ে লাগাচ্ছ কেন? আমার পুরো সাদা শার্টটা তুমি তো নষ্ট করে দিয়েছো। তুমি তো মাত্র দেখেছো, এখনো তো সিনেমাটাই দেখায়নি। এখন তুমি দেখবে সিনেমা কাকে বলে। কথাটা বলে ওর হাতের জামাগুলো টেনে ছিঁড়তে লাগলো আর বলে ওঠে, খালা, আঙ্কেল, আম্মু, বাঁচাও! ইসমাইল আমার সাথে কি করছে দেখো, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? ছেড়ে দে, তুই আমার জুনিয়র, আমার সাথে এমন করতে পারিস না। আমি তোর আপু, খালাতো বোন। নিজের পুরো জামাটা ছিঁড়ে কান্না করতে করতে লাগলাম আর চিৎকার করতে লাগলাম। এইসব দেখা আর শোনার জন্য আমি যেন মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। তখনই দরজা খুলে দৌড়ে আব্বুর কাছে চলে যায় কুকু। আঙ্কেল, আমাকে বাঁচান, ও আমার সাথে। ইসমাইল, জানোয়ারের বাচ্চা। এরপর কি হলো আপনারা তো সবকিছুই জানেন। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। পরনে শুধু আমার জামা আর প্যান্টটা, পকেটে মাত্র 1000 টাকা আছে। তারা আমাকে ত্যায্যপুত্র করলো। তারা আমার একটিবারের মতো আমার কথাটা শোনার মতো প্রয়োজন মনে করেনি। এক বুক কষ্ট নিয়ে বাসা থেকে রেল স্টেশনে চলে এসেছি। থাকতে চায় না এই নিষ্ঠুর শহরে, যে শহরে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। কেউ আমাকে বোঝে না, কেউ একটাবারও জিজ্ঞেস করেনি তুই কেমন আছিস।
হাতের ফোনটাও নেই যে অন্তত রাহাতকে একটা কল করব। বন্ধু বলে যাকে জানতাম সেই কুকুরই আজ মিথ্যা অপবাদ দিয়ে আমার সব কিছু কেড়ে নিল। বলল আমি নাকি ওর টাকা চুরি করেছি, অথচ ও জানে আমি এমন ছেলে না। মা বাবা চোখের দিকে তাকিয়ে বলল, তুই মানুষ হবি না, তোর জন্য আমাদের সমাজে মুখ দেখানো যাবে না। তারপর এক ঢিল দিয়ে ব্যাগ হাতে ধরিয়ে দিল দরজার বাইরে। বাইরে রাত ছিল, বাতাসে কেমন জানি একটা শূন্যতার গন্ধ। বুকটা ভারী হয়ে আসছিল, কিন্তু চোখের জল ফেলতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল কান্নাও যেন এখন ব্যথা কমাতে পারবে না। পকেটে মাত্র 1000 টাকা। খুব হিসেব করে ট্রেনের টিকিট কাটলাম। চট্টগ্রামগামী লোকাল। ভেবেছিলাম নতুন শহর মানে নতুন জীবন, কিন্তু কেউ কি চাইলেই নতুন জীবন পায়? ট্রেনে বসে শুধু ভাবছিলাম, আমি কি সত্যি এতটাই খারাপ মানুষ? কেউ আমাকে বিশ্বাসই করলো না। আমি ইসমাইল, যে বাবা মার হাত ধরে একদিন স্কুলে গিয়েছিলাম, যার মুখে হাসি ফোটাতে কত না না খেয়ে থেকেছি, সেই মা বাবাই আজ বলল তুই চোর। এই দাগ কি কোনোদিন মুছবে? 4 ঘন্টার ট্রেন যাত্রায় কেউ পাশে বসে কথা বলেনি। সবার চোখে আমি ছিলাম একজন ভরঘুরে। এক সময় ট্রেন যখন স্টেশনে থামলো, আমি শুধু পা বাড়ালাম। কোথায় যাব জানি না, শুধু একটা কথাই মনে হচ্ছিল, যে কোনো জায়গা এই শহরের চেয়ে ভালো। সেই দিন থেকে শুরু আমার বাস্তব যুদ্ধ। ট্রেনের ভাড়ায় চলে গেল 300 টাকা, হাতে রইল 700 টাকা। একটা লোকাল হোটেলে গিয়ে খেয়ে নিলাম 80 টাকার ডাল ভাত। সস্তা হলেও গলায় নামছিল না খাবারটা। মনে হচ্ছিল আমি আজ নিজের সম্মান খুইয়ে খাচ্ছি। পরের 3 দিন সেই 700 টাকা দিয়ে চলে গেলাম কোনো রকমে। কখনো শুকনো পাউরুটি, কখনো পুরনো ডাল ভাত। একটা ছোট ঘুপচি ঘরে রাত কাটাতাম, যেখানে মশার কামড়ে ঘুমানো উপায় ছিল না। আশেপাশে কেউ ছিল না, কথা বলার মতো কেউ ছিল না। চতুর্থ দিন পকেটে হাত দিয়ে বুঝলাম 1 টাকাও নেই। আমি যে মানুষ জীবনে কখনো কারো কাছে কিছু চাইনি, আজ আমি দাঁড়িয়ে আছি এক মুঠো খাবারের আশায়। 2 দিন আমি না খেয়ে কাটালাম। মাথাটা ভারী হয়ে যেত, চোখে অন্ধকার। রাস্তার পাশে একটা ফেলে দেওয়া বাসি রুটির প্যাকেট ছিল, কেউ খায়নি। আমি পাগলের মতো সেটা তুলে নিলাম। আশেপাশে লোকজন তাকাচ্ছে কেমন ঘৃণার চোখে, কিন্তু আমি কিছু ভাবিনি। আমি শুধু খাচ্ছিলাম। আমার পাশে একটা কুকুর বসেছিল, তাকেও কিছু রুটি ছিঁড়ে দিলাম। ও যেন আমার মতোই ক্ষুধার্ত, চোখে কৃতজ্ঞতা। কে একজন বলেছিল, মানুষ যখন অমানবিক হয় তখন কুকুরও ভালো বন্ধু হয়ে যায়। তারপর শুরু হয় আমার রাস্তার জীবন। কাজ খুঁজি, কেউ দেয় না, বলে তোর চেহারা চোরের মতো। আমি কি সত্যি এমন হয়ে গেছি? আয়নায় মুখ দেখার সাহসও হয় না। একদিন একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, কাজ পাবো কি? মালিক বলল, টাকা আছে তো? বললাম, কাজই তো চাই, টাকা দিতে পারবো না। হেসে বলল, তাহলে এখান থেকে চলে যা। আমি চুপ করে ফিরে এলাম। রাত কাটে রেল স্টেশনের বেঞ্চে। পাশে ছিল ভরঘুরে পাগল আর কিছু মাতাল। আমি এখন ওদের একজন। মাঝরাতে কারা যেন চিৎকার করে, কেউ গান গায়, কেউ পলিথিনে মোড়া গায়ে কম্বল বানায়। আমি শুধু চুপ করে বসে থাকি। ঘুম আসে না, মাঝে মাঝে চোখে জল আসে, সেটা মুছেও ফেলি, কারণ আমার কাঁধার অধিকার চেয়ে আর নেই। কোনো একদিন সকালে এক বৃদ্ধা আমাকে দেখে বললেন, বাবা তুমি কি অনাহারে আছো? মাথা নিচু করে বললাম, হ্যাঁ। উনি একটা কলা আর একটা বিস্কুট দিলেন। সেদিন বুঝলাম পৃথিবীটা একেবারে ফাঁকা না, কোথাও না কোথাও কেউ একজন আছে যার মন এখনো জাগ্রত। এভাবে চলছিল আমার দিন। আর শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিছুই ভালো লাগতো না। একদিন এক লোক এসে বলল, যদি পাথর ভাঙার কাজ করিস দিনে 200 টাকা দেব। আমিও রাজি হয়ে গেলাম। সেই কাজ শুরু করলাম। হাতের তালু ফেটে যাচ্ছে, পায়ে রক্ত, তবুও কাজ করেছি, কারণ বুঝে গেছি এই পৃথিবীতে শুধু কষ্ট করলেই বাঁচা যায়। কেউ কষ্ট বোঝে না। প্রতিদিন কাজটা শেষে রেল স্টেশনে ফিরে যাই, পাউরুটি আর কলা খেয়ে ঘুমাই। আমার পাশের কুকুরটা এখন নিয়মিত আসে, ও আমার একমাত্র সাথী। স্মৃতি আসে, মার মুখ মনে পড়ে, বাবার চেহারা, আর সেই কুকুর, না সেই কুকুর যে আমার সবকিছু কেড়ে নিয়েছে। ওর মুখ মনে পড়লে বুকের ভিতর আগুন জ্বলে ওঠে, কিন্তু কিছুই করতে পারি না। এখন শুধু চাই একদিন প্রমাণ করতে আমি চোর না। একদিন যদি কেউ এসে বলতো, স্মাইল আমরা ভুল করেছি। আমি কিছু চাইতাম না, শুধু একটা কথাই চাই, তুই ভালো মানুষ। আমরা জানি
আজও সেই অপেক্ষায় আছি। রেল স্টেশনের কোলাহলে আমি হারিয়ে যাই। নামটা শুনলে কেউ চেনে না, শুধু বলে ওই ছেলেটা যে কুকুরের সাথে রুটি খায়। কয়েকদিন এক জায়গায় খোঁজাখুঁজি করে একটা বালু টানার কাজ পেলাম। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শুধু মাথায় করে বালুর বস্তা টানতে হতো। প্রতিদিন মাথা করতো, কিন্তু কিছু করা ছিল না। দিনে 250 টাকা দিত, তাও হাতে না দিয়ে সপ্তাহে দিত। প্রথম দিনই বুঝে গিয়েছিলাম এই কাজ মানুষের না, জানোয়ারের মতো পরিশ্রম। কিন্তু আমি তো আর মানুষ ছিলাম না কারো চোখে। আমাকে তো রাস্তায় ফেলে দেওয়া এক বেয়ারিশ নামেই সবাই চিনত। 2 দিনের মাথায় আমার হাতে ফোসকা উঠে যায়, তালু ফেটে যায়, রক্ত পড়তে থাকে। এতটা ব্যথা কখনো পাইনি। হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলাম, কিন্তু ওষুধ কেনার মতো 30-40 টাকাও আমার কাছে ছিল না। আমি শুধু চাইতাম কেউ একটু বলুক, এ নাও একটা অ্যান্টিসেপটিক, লাগিয়ে নাও। কেউ বলেনি। একদিন কাজে যাওয়ার সময় দেখি আমার হাত দিয়ে রক্ত পড়ছে। মালিক বলল, তোর কাজ না হলে অন্য কেউ আছে। কিছু বলিনি, শুধু মাথা নিচু করে ফিরে এলাম। রেল স্টেশনে এসে বসেছিলাম। চারদিকটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল, মাথা গরম, শরীর কাঁপছে। বুঝতে পারলাম জ্বর এসেছে। কিন্তু মাথা নিচু করে রেল স্টেশনের এক কোণায় শুয়ে পড়লাম। মাথার নিচে ব্যাগ, পাশে আমার সাথে কুকুরটা বসেছিল। কিছুক্ষণ পর চোখ বন্ধ হয়ে গেল। শরীর শরীর গরম হয়ে পড়ে যাচ্ছিল। আমি ঠান্ডা মেঝেতে পড়ে আছি। মনে হচ্ছিল কেউ যেন শরীরের ভেতর থেকে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সেই রাতে জ্বরের ঘোরে আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না আমি কি এখনো বেঁচে আছি নাকি আমি মরে গেছি। একবার মনে হচ্ছিল চোখের সামনে মার মুখ, আরেকবার মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে, স্মাইল, উঠে দাঁড়া। কিন্তু আমি পারছিলাম না। ঠোঁট শুকিয়ে কাঠ, ঘাড়ে পচা গন্ধ। পাশে কুকুরটা বসে মাঝে মাঝে চিৎকার করছিল। হয়তো ও বুঝতে পারছিল আমি ভালো নেই। ঘন্টাখানেক পর এক বৃদ্ধ রিক্সা চালক এসে বলল, ভাই আপনি ঠিক আছেন? আমি কিছু বলতে পারিনি, শুধু ঠোঁট নেড়ে বললাম, চল। উনি একটা ছোট বোতল থেকে পানি দিলেন। সেই পানিটা আমার জীবন বাঁচিয়েছিল। আমি মনে মনে তখনও বলছিলাম। জ্বর একটু কমলে আমি উঠলাম। শরীরটা কাঁপছিল। পকেটে কোনো টাকা নেই, খাবার নেই, ওষুধও নেই। শুধু আমি আছি, আর আমার সাথে বসে থাকা সেই কুকুরটা, যে এখন আমার জীবনের সবচেয়ে আপন সঙ্গী। আমার অবস্থা ভালো না, বাঁচবো কিনা জানি না। রাস্তার এক প্রান্তে বসে আছি, তখনই দেখলাম ফোনের রেল লাইনের কাছে গেলাম। ফোন বক্সে গিয়ে পকেটে মাত্র 2 টাকা পড়ে আছে। চেনা নাম্বারে কলটা দিলাম। আমার বন্ধুর সাথে এসব শুনে তো আমার প্রচুর গরম হয়ে যায়। এখন আমার বন্ধু কোথায়, ওকে এখন কোথায় খুঁজবো? ইসমাইল এর পুরো বাসায় সিসি ক্যামেরা, তাই আমি সব ক্যামেরা চেক করে সব ফুটেজ বের করি। এরপর এগুলো যখনই সবাইকে দেখাই, তখন মাথা নিচু করে রইল কুকু। তোর মুখ থেকে ঢাকা কোনো কথাই বের হচ্ছে না। তোকে আমি নিজের মেয়ের মতো ভাবতাম, কিন্তু আজকে তুই এমন একটা কাণ্ড করেছে ও। জানি না আমি আমার ছেলেকে এই হাতে কত মেরেছি। আমার ছেলে এখন কোথায় আছে? আমিও আমার ছেলেটাকে বিশ্বাস করতে পারলাম না। হয় কি করে আমি আমার একটা ভুল কাজ করলাম। মা হয়ে ও নিজের ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। নিজের ছেলের প্রতি এত অবিচার করা আমার একদম উচিত হয়নি। এখন এমন ড্রামা করি কি হবে? যখন আমার বন্ধু বলছিল তার একটা কথা শোনার জন্য, কিন্তু আপনাকে তো আমার বন্ধুর একটা কথা শুনেননি। আপনাদের জন্য আমি আমার ছোটবেলার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেললাম। কথাটা বলে আমি কান্না করতে লাগলাম। ইসমাইলের আম্মু আর আব্বু কান্না করতে লাগলো। আমি ওখানে আর দাঁড়িয়ে রইলাম না, ওখান থেকে বন্ধুকে আমি খোঁজার জন্য হাঁটা ধরলাম। ছি, তোমার মতো একটা খারাপ মেয়ে আমার মতো নিষ্পাপ ছেলেকে এমন অকলঙ্কিত করলে তুমি? যে যার মতো আমাকে অপমান করতে লাগলো। আমি এখন বুঝতে পারছি কত বড় অন্যায় আমি ওর প্রতি করেছি। আজ প্রায় 3 মাস ধরে আমি আমার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পুরো শহর জুড়েও আমি আমার বন্ধুর কোনো খোঁজ পেলাম না। কত নিউজ পেপার তার ছবি দিলাম, কিন্তু কেউই বলতে পারছে না। আমি কষ্টের বুকটা ফেটে যাচ্ছে, আমি কান্না করছি। এভাবে কান্না করো না প্লিজ। কি করব নেহা, ও যে আমার ছোটবেলার বন্ধু। খেলার সাথে ও যখন মন খারাপ হয় তখন সব সময় আমার কাছে চলে আসে। তাহলে বুঝো আজকে ওর কেমন লেগেছে। তাহলে বুঝো আজকে ওর কেমন লেগেছিল। ও ভেবেছিল আমি হয়তো ওকে যদি ভুল বুঝি তাহলে ও কোথায় যাবে। এই 4 মাসে আমি বুঝতে পারলাম ইসমাইলের অভাবটা। আমি তার একাকিত্বটা এখন বুঝতে পারলাম। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি অনেক বড় ভুল করেছি।
না বুঝে না জেনে নিজের প্রতিশোধের আগুনে আমি নিজেই পড়ে গেলাম। আমি যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি, আমি কবে যে ওকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। নিজের অজান্তে আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি। আমি এখন শুধু সারাদিনই কান্না করি ওর জন্য। শুধু একটা মুহূর্ত তাকে দেখবো, তার পা ধরে ক্ষমা চাইবো। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি জানতাম তাহলে এত বড় পাপ তো আমি কখনোই করতাম না। অনেকগুলো রাত আত্মহত্যাও করতে চেয়েছিলাম, কিন্তু তার বাবা মা আমাকে দেয়নি। যে যার মতো এখন ব্যস্ত, কিন্তু ভুলতে পারেনি আমি আমার বন্ধুকে, ভুলতে পারেনি কুকু তার ভালোবাসার মানুষকে। যখন আন্টির ফোনে কল অচেনা নাম্বার থেকে আঙ্কেল আমি সবাই দাঁড়িয়ে, তখন ওপাশ থেকে কান্না সুরে বলে, শরীরটা ব্যথায় খুব যন্ত্রণা করছে, শরীরের মধ্যে গা পচা ধরে গেছে, মনে হচ্ছে বাঁচবো না। ফোনটা হাতে নিয়ে বলতে শুরু করি, কেমন আছো মা? হয়তো আমার কথা শুনতে ঘৃণা লাগছে, তাই না? কথা শুনে মা থরথর করে কাঁদতে লাগলো আর চিৎকার করে ডাক দিয়ে বলে ওঠে, বাবা, তুই এখন কোথায় আছিস? আমাকে একটিবারের মতো বল। বাবা, তুই বাসায় ফিরে আয়। আমরা ভুল করেছি। আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করো। তুমি তো মা, কেন বোঝোনি আমার কথা? দৃশ্য সন্ধ্যা, ঘরে হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। অচেনা নাম্বার, সবাই চুপ। ইসমাইলের মায়ের হাত কাঁপে, ফোনটা ধরে। হ্যালো, কে? মা, আমি ইসমাইল। বাবা, কোথায় আছিস তুই? তুই কেমন আছিস বাবা? মা, ভালো না, শরীরটা পচে গেছে মা, ডাক্তার বলেছে আর বেশিক্ষণ না। মা, আমি কিছু করিনি। আমি বলেছিলাম না কুকুকে আমি ভালোবাসি? ও আমার খালাতো বোন, সিনিয়র ছিল ঠিক, কিন্তু মন তো ছোট ছিল না মা। মন তো ছুটে গিয়েছিল তার দিকে। আমি ভেবেছিলাম ভালোবাসা বুঝি বিশ্বাস হয়, কিন্তু মা, সে আমার সে ভালোবাসার সুযোগ নিল, সবাইকে আমার বিরুদ্ধে করলো। আমি কারো চোখে ভালো ছেলে ছিলাম না, এমনকি তুমিও। মা, তুমি তো আমার মা হয়ে ওর কথায় আমাকে তাড়িয়ে দিলে। একটা বারও বিশ্বাস করলে না তোমার ছেলে তোমার চোখে তাকিয়ে সত্যি বলেছিল। না বাবা, আমি ভুল করেছি। প্লিজ তুই শুধু বল কোথায় আছিস, আমি তোকে নিয়ে আসবো। দেরি হয়ে গেছে মা, এখন সব শেষ মা। রাহাতকে বলিও, সে আমার খুব খেয়াল রেখেছে। সে জানে আমি কেমন ছিলাম। বন্ধু হিসেবে ওর চেয়ে বড় কেউ হয় না, কিন্তু তাও বলো যেন কাউকে বন্ধু বলে খুব সহজে বিশ্বাস না করে। আমি তো পারলাম না। ভাই ভাই আমি তোরে খুঁজতেছিলাম, প্লিজ ভাই বল কোথায় তুই। ভালো থাকিস ভাই, তুই শক্ত থাকিস। তোর এই বন্ধুটা হয়তো পাপে ছিল, তাই আজকে এমন পরিণতি পেলাম। তোর মতো কেউ যেন আর এমন ভুল না করে। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না মা। তুমি শুধু জানো, ছেলেরাও কাঁদে মা, ছেলেরাও ভেঙে পড়ে, ছেলেরাও কখনো কখনো খুব অসহায়। হঠাৎ ফোনে নেই আর শব্দ, নেই আর নিঃশ্বাস, সবকিছু ধোঁয়াশা। চোখ জোড়া বন্ধ হয়ে যায়। তার মানে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে ইসমাইল। ইসমাইল, ইসমাইল আমার ছেলে। প্লিজ একটা শব্দ বল, একটা বার শুধু বল কই আছিস। না না, আমি ভুল করেছি স্মাইল। আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে পেতে চাইনি। শুধু শুধু তোর সর্বনাশ চেয়েছিলাম না। আমি কেন এমন করলাম? ভাই একটা বার শুধু বল কোথায় তুই, আমি তোকে নিয়ে ফিরতামই ভাই। সবার বুকের ভিতর হাহাকার জমে যায়, বাতাস ভারী হয়ে ওঠে, যেন চারপাশটা থেমে যায়। একটা অন্ধকার গভীর রাতে ধীরে ধীরে গ্রাস করে সব আলো। পৃথিবীটা বড় নিষ্ঠুর, এখানে সত্য কথা বলা মানুষগুলোকেই সবচেয়ে বেশি সন্দেহ করা হয়। ইমোশনালের মতো হাজারো ইসমাইলের মতো হাজারো ছেলে আজ রাস্তায় পড়ে আছে, ভাঙা বিশ্বাস, না শোনার অভিযোগ আর মিথ্যে দোষের ভারে পিষ্ট হয়ে। সবাই ভাবে ছেলেরা শক্ত, তারা কাঁদে না, কিন্তু কেউ জানে না তারা রাতের আধারে কতবার নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই দোষী ছিলাম? প্রতিটা ছেলের জীবনে লুকিয়ে থাকে একটা গল্প, যা সে কাউকেই বলতে পারে না। ভালোবাসা, আস্থার স্বীকৃতির অভাবে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে সেই গল্পগুলো, চুপচাপ, কষ্টে, নিঃশব্দে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক করবেন।